আজকে আমরা যে টপিকগুলো পড়বো তার মধ্যে একটা হচ্ছে আমরা আজকে এইচটিএমএল কমেন্ট শিখেছিলাম আমরা। তো এইচটিএমএল এর মতো সি প্রোগ্রামেও কিন্তু কমেন্ট আছে, অর্থাৎ প্রোগ্রামের মাঝখানে তুমি চাইলে যে কোনো লেখা লিখতে পারবা এবং ওই লেখাটা প্রোগ্রামে কোনো ধরনের হ্যাম্পার করবে না। তো এরকম আমরা কমেন্ট হচ্ছে সি প্রোগ্রামে করতে পারি। তো সি প্রোগ্রামে কমেন্ট করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে হচ্ছে কমেন্ট কিভাবে করতে হয়। তো কমেন্ট করার আগে আরেকটু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কমেন্ট কয় ধরনের হতে পারে। তো নর্মালি সি প্রোগ্রামে দুই ধরনের কমেন্ট আছে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল লাইন অথবা মাল্টি লাইনই বলে বেশি। তো একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে করে আমরা দেখবো, মাল্টি লাইন কিভাবে করে আমরা দেখবো, পাশাপাশি আমরা দেখবো হচ্ছে কমেন্ট করলে কি লাভ হবে, না করলে কি লস হবে। তো আমরা হচ্ছে এই এটা বোঝার জন্য প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা একটা কম্পাইলারে যাই, যেখানে গিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামটা প্র্যাকটিক্যালি রান করে করে দেখবো যে কমেন্ট দিলে কি ধরনের চেঞ্জ হবে, না দিলে কি ধরনের চেঞ্জ হবে, আর সিঙ্গেল লাইনটা কিভাবে করতে হবে, মাল্টিপল লাইনটা কিভাবে করতে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ড করছি। আহ, যেহেতু আমি বলেছিলাম যে আগের ক্লাসটা না করলে সমস্যা নাই, কিন্তু আজকের যে ক্লাসটা, এই ক্লাসগুলো হচ্ছে আমরা অফলাইনে এগুলার পড়াবো না, এখন যেটা পড়াচ্ছি এটা এখানেই শেষ। সেই জন্য এটা রেকর্ড করে রাখছি, যারা মিস করছে তারা যেন করতে পারে। তো এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার, আমরা অনলাইনে যে কোনো কম্পাইলার ইউজ করতে পারি। তো আমি হচ্ছে এখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি তোমাদের। তোমরা কি ওয়েবসাইট দেখতে পাচ্ছো সবাই? আচ্ছা, ওয়েবসাইট দেখতে না পেলে আমি পুরো স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করলে তোমরা হচ্ছে ওয়েবসাইট দেখতে পারবা, এখন মেবি দেখতে পাচ্ছো। তো এটা হচ্ছে W3 স্কুলের একটা ওয়েবসাইট। তো W3 স্কুলের যে ওয়েবসাইট আছে, এখানে গিয়ে তুমি সব ধরনের প্রোগ্রামিং শিখতে পারবা। এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ওপেন সোর্স প্ল্যাটফর্ম অর্থ হচ্ছে এখানে শিখতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। অর্থাৎ তুমি হচ্ছে এখান থেকে ফ্রিতেই সব ধরনের প্রোগ্রামিং এখানে যেগুলো আছে সেগুলো শিখতে পারবা। যেমন এখানে ধরো আমি ওয়েবসাইট, জাস্ট তুমি লিখবে W3 স্কুল, W3 স্কুল লেখার পরে অপশনটা আসবে, আসার পরে এখানে তুমি ওয়েবসাইটের প্রথম যে পেজটা, হোম পেজে দেখতে পারবে যে HTML আছে, তারপর দেখো CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, SQL আছে, পাইথন আছে। তো এবার যারা পরীক্ষার্থী তাদের হয়তো SQL টা শেখার আর সুযোগ হলো না, কারণ এবার পরীক্ষায় অধ্যায় 6 নাই, অধ্যায় 6 ছিল হচ্ছে SQL। তো তোমাদের যেহেতু SQL নাই আপাতত, এটার দরকার নাই। তারপরে পাইথন, এটা ফিউচারে তোমরা শিখবা। জাভা শিখবা, PHP শিখবা। হয়তো কয়েক বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে হয়তো এইচএসসি তে সি এর পাশাপাশি পাইথন, জাভা এই ভাষাগুলো অ্যাড করতে পারে, অথবা C++ অ্যাড করতে পারে। এগুলো হচ্ছে এখন আধুনিক ল্যাঙ্গুয়েজ, এগুলো জানা দরকার। তারপর MySQL জানা দরকার হয় ডেটাবেস কন্ট্রোল করতে গেলে। তো এখানে গিয়ে তুমি হচ্ছে এক একটা করে ভাষা সিলেক্ট করে শিখতে পারবো। আমি এখানে যেমন সিতে ক্লিক করে রেখেছি অলরেডি। সিতে ক্লিক করলে এখানে হচ্ছে সি নিয়ে যত কিছু আছে সবকিছু একসাথে চলে আসবে। দেখো বাম পাশে একটা লিস্ট আসছে, ওই লিস্টের মধ্যে দেখো সি প্রথমে একেবারে সিরিয়ালি শুরু হয়েছে, ইন্ট্রো প্রথমে ইন্ট্রো দিয়েছে, তারপর আস্তে আস্তে সি এর সিনট্যাক্স ব্যাখ্যা করেছে, তারপর আউটপুট, কমেন্ট করা। আমাদের এই যে আজকের টপিকটা কিন্তু এখানে আছে কমেন্ট করা। তারপর হচ্ছে ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়, ডেটা টাইপ কিভাবে ব্যবহার করতে হয়, কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করতে হয়, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে সুন্দর করে দেওয়া আছে। তো যাদের হচ্ছে সি প্রোগ্রাম সম্পর্কে ধারণা আছে, ধারণা থাকলে কিন্তু তখন তুমি হচ্ছে এগুলা আহ শিখতে পারবা। একেবারে ধারণা ছাড়া কিন্তু এই ওয়েবসাইট গুলো থেকে শেখা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন দেখি যে কিভাবে হচ্ছে আমরা HTML এ কমেন্ট করব। তো কমেন্ট করার জন্য আমরা হচ্ছে এখানে কমেন্টে যাই। কেন কমেন্টে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে গেলে আমার কিছু, যদি আমি কমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম নেই, এই ওয়েবসাইটের একটা বড় সুবিধা হচ্ছে তুমি কোড এখানে প্রত্যেকটা আহ, বর্ণনা বা ব্যাখ্যার সাথে কোড লেখা থাকে, এবং কোডটা হচ্ছে ইনস্ট্যান্ট ওখানে রান করা যায়। অর্থাৎ তুমি যখনই শিখছো তখন কিন্তু প্র্যাকটিক্যালিও তুমি দেখতে পারতেছো যে একটা কোড কিভাবে কাজ করতেছে। তো এখানে আমি কমেন্টের ইয়েতে ঢুকলাম। আমি একটু আগে বলেছিলাম যে কমেন্ট হচ্ছে দুই ধরনের, যারা মিস করেছে তারা একটু শোনো। কমেন্ট হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে তুমি একটা লাইন শুধু লিখতে পারবা, আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে অনেকগুলো লাইন একসাথে লিখতে পারবা। তো আমরা দেখি যে কমেন্টটা দিলে কি হবে আর না দিলে কি হবে। তো দেখো, এখানে একটা সিঙ্গেল লাইন কমেন্টের এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা আমি এখানে, এই যে এখানে লেখা দেখো ট্রাই ইট ইউর সেলফ নিলাম।
আশা করি সবাই দেখতে পাচ্ছ। এইখানে আহ এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, আমরা এখানে দুইটা পার্ট, লেফট সাইডে কোড লেখার জায়গা, আর রাইট রাইট সাইডে হচ্ছে আউটপুট দেখার জায়গা। তো এই জিনিসটা হচ্ছে দারুণ, এখানে একসাথে কোড লেখা এবং আউটপুট পাশাপাশি দেখা যায়। তো যেহেতু আমি এখন অনলাইনে একটা ওয়েবসাইট আছে, কিছু অ্যাড হয়তো শো করতে পারে, তোমরা ওই দিকে মনোযোগ না দিয়ে একটু ক্লাসের দিকে দেখো। ওকে, এইখানে দেখো বাম পাশে একটা কোড লেখার সুন্দর জায়গা আছে। তুমি হচ্ছে তোমার মতো করে, আমরা যদি এগুলো বাদ দিয়ে আমাদের মতো করে কোড লিখি, আমরা লিখতে পারি। ধরো উপরে কোডটা বাদ দিয়ে আমি নিচে লিখতেছি, তো নর্মালি আমরা কি করি, যে কোনো কোড হচ্ছে ইনক্লুড এসটিডি ডট এচ দিয়ে শুরু করি, তারপর হচ্ছে ইন্ট মেইন দেই, তারপর কি করি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি। এটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিলাম। এরপরে গিয়ে কি করি, আমরা হচ্ছে আমাদের মতো করে যে কোনো দরকার বা যেভাবে দরকার সেভাবে করে কোড লিখি। এখানে একটা প্রোগ্রাম আছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ একটা লেখাকে প্রিন্ট করতেছে। আমরা জানি প্রিন্টএফ এর মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমার মধ্যে যা দিব সেটাই হচ্ছে প্রিন্ট হবে। কিন্তু এর উপরে যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু এখানে আউটপুটে দেখো শো করছে না। কিন্তু যদি আমরা এই চিহ্নটা তুলে দিই, এখানে দুইটা স্ল্যাশ আছে, এই দুইটা স্ল্যাশের নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। যদি আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ দুটাকে কেটে দেই, এই স্ল্যাশটাকে যদি আমরা কেটে দেই, কেটে দেওয়ার পরে যেটা হবে দেখা যাবে যে এই লেখাটা এখন আর ব্লার নাই, একেবারে লেখাটা হচ্ছে নর্মাল লেখার মতো হয়ে গেছে। এখন এইটা যদি আমরা রান করাই, তাহলে কি ঘটতে পারে আমি একটু কাউকে জিজ্ঞেস করে দেখি। রাধিহা বলো, এই কোডটা যদি আমরা রান করাই তাহলে কি ঘটতে পারে? রাধিয়া শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোনটা আনমিউট করে নাও। হ্যালো ওয়ার্ল্ডের উপরে দিস ইজ এ কমেন্ট লেখা আসবে মনে হয়। আসবে, আচ্ছা ঠিক আছে, এরকম কোনো লেখা আসবে না। কেন আসবে না? এর কারণ হচ্ছে সি প্রোগ্রামে কোনো লেখা আনতে হলে আউটপুটে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্রিন্টএফ এর মধ্যে লেখাটা রাখতে হবে। আমি যদি এই প্রিন্টএফটা কপি করে, ধরো আমি চাচ্ছি যে প্রিন্টএফটা কপি করে আমি হচ্ছে এখানে আবার পেস্ট করলাম, তার মানে কি হেলো ওয়ার্ল্ড দুইবার আসবে। এখন তুমি যদি হচ্ছে দিস ইজ এ কমেন্ট, এইটা যদি এই প্রিন্টএফ এর মধ্যে লিখো, তাহলে কি হচ্ছে ওখানে দিস ইজ এ কমেন্ট আসবে, কিন্তু এইটা আসবে না। আচ্ছা, এটা কি ঘটবে আমি একটু পরে বলতেছি। এখানে টুইস্ট আছে, টুইস্ট আমরা একটু পরে বলি। এখানে দেখো আমি লিখছি প্রিন্টএফ এ একবার লিখছি দিস ইজ এ কমেন্ট, আবার লিখছি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা রান করাই, এইগুলো আমাদের খুঁটিনাটি বিষয়, এগুলো আমাদের বুঝতে হবে। কেন? কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় আমাদের এগুলো থেকে এমসিকিউ আসবে, এবং সি প্রোগ্রামের এমসিকিউ গুলো মুখস্থের কোনো বিষয় নাই। এই প্রত্যেকটা প্রোগ্রাম যদি তুমি ডিপলি বুঝো, প্রত্যেকটা টপিক যদি ক্লিয়ারলি ধারণা ধারণা থাকে তোমার, ক্লিয়ার ধারণা থাকলে তখন কি তুমি এগুলো অ্যান্সার করতে পারবা। দেখো দিস ইজ এ কমেন্ট এবং হ্যালো ওয়ার্ল্ড দুইটা এক লাইনে চলে আসছে। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে দিস ইজ এ কমেন্ট এবং হ্যালো ওয়ার্ল্ড কেন এক লাইনে আসছে। একসাথে না এনে যদি আমরা আলাদা করে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আলিফ তুমি আমাকে বলো, এটাকে যদি আমরা আলাদা করতে চাই, আমরা যদি দুইটাকে যদি দুই লাইনে নিতে চাই তাহলে কিভাবে লিখলে দুই লাইনে যাবে? আলিফ শুনতে পাচ্ছ? জি স্যার। বলো কিভাবে আমরা দুইটাকে আলাদা লাইনে নিতে পারি। স্যার বিআর দিয়ে ওটা আর কি বলিনি, এইচটিএমএল টা এখানে বলতেছি কেন? আচ্ছা, ওটা এইচটিএমএল আছে, ঠিক আছে, বিয়ের তা তো তোমার এইচটিএমএলটা মনে আছে। এখানে কি করবো আমরা বলো? নো, স্পেশাল দিয়ে এন। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন, ভেরি গুড। আচ্ছা, আমরা যদি এখানে দিই ব্যাকস্ল্যাশ এন, তাহলে কি হবে? এইটা হচ্ছে যদি এইভাবে লিখি ব্যাকস্ল্যাশ এন, এটার কাজ হচ্ছে নিউ লাইন হওয়া, অর্থাৎ এটা নতুন লাইনে যাবে। এই যে ব্যাকস্ল্যাশ এন যেখানেই দিব তারপরে যত লেখা আসবে সেগুলো কি হবে, নিউ লাইনে যাবে। এটাকে যদি আমরা এখন রান করাই, রানে ক্লিক করলাম, আমি রানে ক্লিক করছি, তাহলে আউটপুটটা কি হওয়ার কথা, চেঞ্জ হবে। এই যে দেখো চেঞ্জ হয়ে দিস ইজ এ কমেন্ট এবং হ্যালো ওয়ার্ল্ড দুইটা কিন্তু দুই লাইনে চলে গেছে। আচ্ছা, এইটার পরে আমি যেটা দেখাতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টুইস্টটা কোথায়। তো ধরো আমি যদি এই প্রিন্টএফ এর উপরে যে লেখাটা আগে ছিল, হ্যাঁ, এইটাকে যদি হচ্ছে এখন আমরা রান করাই, তাহলে যেটা ঘটবে, যেটা রাধিয়াকে জিজ্ঞেস করছিলাম, যে এরকম হলে যেটা করার কথা সেটা হচ্ছে আমাদের এখানে ইরর দেখাবে। কারণ নর্মাল যে কোনো লেখা যদি এটা মিনিংলেস লেখা হয়, অর্থাৎ প্রোগ্রামের সাথে কানেক্টেড না হয়, তাহলে প্রোগ্রাম দেখবে যে তার সিনট্যাক্সের মধ্যে, তার ব্যাকরণের মধ্যে এই লেখাটা পড়ছে না। তো যদি না পড়ে তাহলে কি করবে, সে ইরর দেখাবে। আমরা রান করে দেখি কি দেখায়। আচ্ছা, এই যে
অনেকগুলো সে অভিযোগ নিয়ে আসছে। তো লিখছে যে হচ্ছে আননোন টাইপ নেম। তো সে ভাবছিল যে দিস, তারপরে এই এই লেখাগুলো হয়তো কোনো কিওয়ার্ড বা কিছু একটা হবে, কিন্তু সে তার লাইব্রেরি ফাংশন, আমরা জানি সি প্রোগ্রামে কি আছে, লাইব্রেরি ফাংশন আছে, সে তার লাইব্রেরি ফাংশনে কোনো কিছু হচ্ছে খুঁজে পায় নাই এরকম নামের। এই জন্য সে ইরর দেখাইছে এবং কোনো রেজাল্ট দেখাইতে পারে নাই। অর্থাৎ যদি আমরা এরকম লেখা লিখি, প্রোগ্রামে কোথাও যদি ভুল একটা ডটও পড়ে, তাহলে কি হবে না, আউটপুট আসবে না। এখন ধরো এরকম একটা লেখা আমার এখানে আছে কিন্তু লেখাটা রাখা দরকার। ধরো আমি এখানে লিখছি দিস প্রোগ্রাম, আমি এরকম একটা লেখা রাখতে চাই, ইজ রিটেন বাই, আমি লিখলাম হচ্ছে ধরো এই প্রোগ্রামটা কেউ একজন লিখেছে হচ্ছে সাকিব নামের একজন এই প্রোগ্রামটা লিখেছে। তো এই লেখাটা যদি রাখতে চাই তাহলে কি দিতে হবে আমাকে, এই যে কমেন্ট চিহ্নটা দিতে হবে। এই কমেন্ট চিহ্ন কিভাবে দেয়, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এক লাইনে কমেন্ট করা যাবে। এই এক লাইনের কমেন্টটাকে বলছি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট। যেটাকে রান করাই দেখি আমরা, এখানে যে আউটপুটটা আসবে সেখানে এই লেখাটার কোনো প্রভাব ফেলবে না। দেখো এই লেখাটা বাদ দিয়ে কিন্তু আসছে, এবং এই লেখাটাকে সে আমলেই নেয় না, অর্থাৎ এখানে যে একটা লেখা আছে, এখানে যত একটা লাইন আছে এটাকে সে গুরুত্বই দিল না। তো আমরা এইভাবে করে কি করতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। আর জুথি আউট হয়ে গেছে, হৃদয় আউট হয়ে গেছে। ওকে, এখন স্যার, বলেন স্যার। বলছিলাম যে যদি হচ্ছে উপরে লেখা থাকে তাহলে স্যার ওইটাতে হচ্ছে মানে রান করার পর এটা দেখায় না কেন করে? আবার একটু বলবো, আবার একটু বলো। স্যার আমরা তো হচ্ছে প্রোগ্রামে ওই কমেন্টটা লিখলাম, তাহলে স্যার ওইটা হচ্ছে যখন রান করাবো, রান করার পর আউটপুট এটা দেখায় না কেন? আচ্ছা, হ্যাঁ ভালো প্রশ্ন, এটা কেন দেখাচ্ছে না, আমরা তো লিখছি। আচ্ছা, এই আমাদের লেখাটাকে হাইড করার জন্যই এই কমেন্টের সাইনটা ইউজ করা হয়, যেন প্রোগ্রামের, ধরো প্রোগ্রামের সিস্টেমের বাইরে গিয়ে যদি আমরা কিছু লিখতে চাই, অর্থাৎ প্রোগ্রামের যে সিনটেক্স গুলো আছে, মানে ব্যাকরণ আছে, নিয়ম আছে, এর বাইরে যদি কোনো লেখা প্রোগ্রামে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কমেন্টটা ইউজ করব। আচ্ছা, তো এইচটিএমএল কিন্তু এরকম কমেন্ট ছিল। ওই ওই ওখানে কমেন্ট করলে কি হতো, লেখাটা ব্লার হয়ে যেত। আমরা লেখাটা ব্লার করার জন্য কমেন্ট ইউজ করতেছি। এখন ধরো তোমার ইচ্ছা হলো যে তুমি দুই লাইনে লিখবা, এই লেখাটা হচ্ছে ধরো এখানে লিখবা, আবার হচ্ছে ধরো আরো কিছু লিখবা। লিখছো দিস প্রোগ্রাম ইজ রিটেন বাই, এত ডেট লিখতে চাচ্ছ যে প্রোগ্রামটা তুমি কবে করছো, হ্যাঁ, ডেট আমি লিখলাম 20/5/2024, এই এই ডেটে তুমি প্রোগ্রামটা করছো। এখন যদি এটা রান করা, এটা আসবে না, কারণ এই লেখাটা ব্লার হয় নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সিঙ্গেল লাইন কমেন্টে তুমি কি করতে পারবে না, এই ডাবল স্ল্যাশ দিয়ে একাধিক লেখা লিখতে পারবা না। তুমি যদি চাও আবার দুইটা স্ল্যাশ দিলে কি হবে, আবার একটা সিঙ্গেল লাইন কমেন্ট হবে। অর্থাৎ দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তুমি একটা লাইন লিখতে পারবা, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা লাইনে লিখতে পারবা। যদি তুমি চাও যে এখানে আরো কিছু লাইন থাকুক, তাহলে তুমি কি করবা, আরো লিখবা। ঠিক আছে, তুমি লিখে দিলা যে হচ্ছে এটার স্ট্যাটাস, প্রোগ্রামটা তুমি যখন রান করছিলা তখন কেমন, প্রোগ্রামটা কেমন আউটপুট দিচ্ছিল, এটা ভালো ছিল। মানে তুমি অনেক বছর পরে ধরো প্রোগ্রামটা তুমি রান করাবা, হ্যাঁ, তখন তোমার হচ্ছে তখনকার সময়ের কিছু ডেটা, আগের কিছু ডেটা তুমি রেখে দিলা যেন হচ্ছে তোমার পরে বুঝতে সুবিধা হয়। তো এখন যদি আমরা এটা রান করে কি হবে, তিনটা লাইন আসবে। ঠিক আছে, তিনটা সিঙ্গেল লাইন আসবে। তো সিঙ্গেল লাইনটা আসবে বলতে আর কি, মানে এখানে দেখাবে না, কিন্তু তুমি চাচ্ছ যে তিনটা লাইনকে একসাথে একটা লাইন হিসেবে ধরতে। তখন তোমার করতে হবে মাল্টিপল লাইন কমেন্টের সিস্টেম সিস্টেম মানে অ্যাপ্লাই করতে হবে। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্টার্ট দিতে হবে, তারপরে যত লেখা আছে এইগুলা জাস্ট তুমি লিখবা। এরপরে তুমি ধরো লিখার পরে লাস্টে কি করবা, লাস্টে হচ্ছে তোমার আবার একটা স্টার্ট দিবা, দিয়ে ওই স্ল্যাশটা ক্লোজ করে দিবা। ঠিক আছে, অর্থাৎ তুমি এর মধ্যে তোমার যতক্ষণ, একটা দিলে কি হয়? এটা দিলে তুমি একাধিক লাইন, মানে ধরো তুমি একটা বড় প্রোগ্রাম, 200 লাইনের প্রোগ্রাম, 200 লাইনের প্রোগ্রামের কোন একটা অংশকে তুমি এই মুহূর্তে রাখতে চাচ্ছ না, বা তুমি আবার কাটতেও চাচ্ছ না, যে এটা এটা মুছে ফেললে পরবর্তীতে আবার এই লাইনগুলো তোমার যদি আবার লিখতে না পারো, তুমি চাচ্ছ যে ওই প্রোগ্রামের ওই অংশটা আপাতত না থাকুক, বাকিগুলো থাকুক। তো এরকম অনেকগুলো লাইনকে তুমি যদি হাইড করে দিতে চাও, প্রোগ্রাম থেকে গায়েব করে দিতে চাইলে, তুমি কি করতে পারো, এরকম হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো আচ্ছা, এখানে দেখো সব হচ্ছে কমেন্ট হয়ে গেছে, খেয়াল করে দেখো সবগুলো লেখা ব্লার হয়ে গেছে।
সবগুলো লেখা ব্লার হয়েছে মানে হচ্ছে আমরা এখানে যে কমেন্টটা করছি এটা ঠিক মতো হয় না এখনো। কমেন্টটা যদি ঠিক মতো হয় তাহলে কি হবে না, নিচের লাইনগুলো ব্লার হবে না। দেখো আমার যে এখানে চিহ্নটা উল্টা দিছি, উল্টাদের কারণে কি হয়েছে, নিচের লাইনগুলো ব্লার হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে শুরু করে সব ব্লার হয়ে যাচ্ছিল। এখন এরকম যদি তোমার একটা বড় বড় প্রোগ্রামের মধ্যে তুমি যদি 3টা 4টা লাইনকে যদি হঠাৎ করে গায়েব করে দিতে চাও, ব্লার করে দিতে চাও, তখন তুমি এই যে মাল্টিপল লাইন বা মাল্টি লাইন কমেন্টটা ব্যবহার করতে পারো। তাহলে এটা এমসিকিউ তে কিভাবে আসতে পারে, তোমাকে এখান থেকে অনেকগুলো প্রশ্ন করতে পারে। একটু ভালো করে শোনো, হ্যাঁ, এখান থেকে যদি এমসিকিউ হয় কিরকম প্রশ্ন আসতে পারে একটু ভালো করে শুনবা। প্রথমে ধরো তোমাকে বললো যে একটা উদ্দীপক দিল যে সিঙ্গেল লাইন কমেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ যায়, যে কোনো লাইনের আগে পরে, যে কোনো লাইনের মাঝখানে, যে কোনো লাইনের পাশে। ধরো তুমি এই যে প্রিন্ট এর পাশে তুমি হচ্ছে এখানে কিছু লিখে রাখতে চাও। ধরো প্রিন্ট, তুমি এখানে কি করছো, আউটপুট শো করছো। জাস্ট তুমি লিখে রাখলে যে আমি এখানে আউটপুট শো করছি। কেন লিখে রাখছো, ধরো একটা প্রোগ্রাম যখন কয়েকশো লাইন বা কয়েক হাজার লাইনের হয় তখন প্রোগ্রামের বিভিন্ন অংশে ব্যাখ্যা লিখে রাখা দরকার হয়। কেন, পরবর্তীতে যেন দেখলেই বোঝা যায় যে এই প্রোগ্রামটা কিভাবে করা হয়েছিল। একটা প্রোগ্রাম যখন 5 বছর 7 বছর পরে তুমি দেখবা, তখন হচ্ছে তুমি সি প্রোগ্রাম ভুলেই গেছো, কিন্তু তোমার এই প্রোগ্রামটা যখন তুমি এডিট করতে যাবা পাশে কমেন্ট দেখে থেকে তুমি বুঝবা, ও আচ্ছা এইটা এইভাবে করছিলাম সলভ, ও আচ্ছা এইখানে এই লুপটা অ্যাপ্লাই করা হয়েছে। তো এরকম দেখো সিঙ্গেল লাইন দিয়ে কমেন্ট দিয়ে কি বললাম আমি মাত্র এমসিকিউটা, যে সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করলে কি হয়, এটা মানে প্রোগ্রামে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, এটা হচ্ছে একটা এমসিকিউ। তারপর প্রশ্ন আসতে পারে যে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় কি দিয়ে। শুরু হয় কি দিয়ে, এই যে এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। প্রশ্নটা কি বললাম, সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় কিভাবে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে, 3 নম্বর প্রশ্ন, যে সিঙ্গেল লাইন কমেন্ট অথবা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করলে যে কোনো লেখা যদি লেখা হয় প্রোগ্রামে সেটা প্রদর্শন করবে কি না। প্রোগ্রামে কি প্রদর্শন করবে, প্রোগ্রামে কখনই প্রদর্শন করবে না। কারণ হচ্ছে এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করলে প্রোগ্রামের লেখাটা আসবে না, এটা হচ্ছে কম্পাইলার এটাকে ইগনোর করে চলে যাবে। ঠিক আছে, কম্পাইলার এটাকে ইগনোর করে চলে যাবে। তাহলে এই 3টা এমসিকিউ গেল সিঙ্গেল লাইন থেকে। তারপর ডাবল লাইন থেকে যদি এমসিকিউ আসে তাহলে বলতে পারে ডাবল লাইন কমেন্ট কিভাবে লিখতে হয়, কি দিয়ে শুরু হয়, কি দিয়ে শেষ হয়। তখন আমরা বলবো হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আর স্টার দিয়ে শুরু হয়, আবার একটা স্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়, অর্থাৎ রিভার্স। শুরুটা হয়েছে তোমার দেখো কিভাবে, প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ পরে স্টার, আর এখানে শেষ হচ্ছে কিভাবে, প্রথম স্টার পরে ফরওয়ার্ড স্ল্যাশ। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মাল্টিপল লাইনে কি একাধিক লাইন লেখা যাবে কি না। হ্যাঁ, একাধিক লাইন লেখা যাচ্ছে, এই যে একাধিক লাইন লিখে আমরা কি করতেছি, কমেন্ট করতেছি। তারপর প্রশ্ন আসতে পারে যে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট প্রোগ্রামের ভিতরে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ যাবে, প্রোগ্রামের ভিতরে তুমি যদি 2টা বা 3টা লাইনকে যদি ভ্যানিশ করে দিতে চাও, অর্থাৎ আছে কিন্তু নাই এমন অবস্থা রাখতে চাও, তাহলে তুমি মাল্টিপল লাইন কমেন্টটা ব্যবহার করতে পারবা। বোঝা গেল তাহলে এখান থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে। তাহলে আমি আবার একটু সামারি দিই 2 মিনিটে, যারা মিস করছো বা যারা শোনো নাই, যাদের নেটওয়ার্কের সমস্যা ছিল, যারা পরে জয়েন করছো, সবার জন্য আবার একটু বলি। আমরা এই ছোট একটা টপিক এখানে পড়ছিলাম, সেটা হচ্ছে কমেন্ট, অর্থাৎ সি প্রোগ্রামে কমেন্ট কিভাবে করা যায়। তো সি প্রোগ্রামে কমেন্ট করা যায় 2 ভাবে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টটা শুরু হয় কি দিয়ে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, আর মাল্টিপল লাইনটা শুরু হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে, শেষ হয় স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। কিন্তু এইখানে শুরু আছে কিন্তু শেষ নাই, সিঙ্গেল লাইন কমেন্টে শেষে কিছু দিতে হয় না। অর্থাৎ ডাবল ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা যদি এটাকে হচ্ছে এরপর যত লেখায় লিখি, লিখলে কি হবে, এটা হচ্ছে কমেন্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে তোমার কি, এখানে যদি আমরা মাল্টিপল লাইন লিখতে চাই তখন কি হবে, আমরা এই এই অংশের মধ্যে যা কিছু লিখবো সেটাই হচ্ছে কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, কম্পাইলার এটাকে রিড করবে না। তাহলে এমসিকিউ তো আসতে পারে যে কমেন্ট ব্যবহার করলে কি করে কম্পাইলার লেখাগুলোকে কি করে যায়, রিড করে কিন্তু কি করে না, রিড করে কিন্তু করে না, অর্থাৎ হচ্ছে সে দেখে কিন্তু এটাকে স্কিপ করে যায়, অর্থাৎ সে এটাকে পড়ে না, অর্থাৎ প্রোগ্রামের অংশ হিসেবে এটাকে কাউন্ট করে না। পড়লে কি হতো, প্রোগ্রামে এটার প্রভাব পড়তো। তো এই অংশটা ছোট একটা জিনিস, কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি কমেন্ট তোমরা বুঝতে পেরেছো। কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট নিয়ে তাহলে করতে পারো। কোনো প্রশ্ন নাই? না স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন না থাকলে তাহলে আমরা পরের টপিকে যাই। এটা একটা ছোট টপিক ছিল, আমরা আরেকটা ছোট টপিক শুরু করি। আরেকটা টপিক হচ্ছে অ্যারে। হ্যাঁ, অ্যারে টপিকটা হচ্ছে ইদানিং এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ 24 সালে অনেকগুলো কলেজের টেস্ট পরীক্ষায় অ্যারে নিয়ে প্রশ্ন আসছে। তো অ্যারেটা হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিই নাই, অত গুরুত্ব দিয়ে পড়ি নাই।
বা পড়ি না, কারণ এটা আসে না খুব একটা। এটা খ নাম্বারের প্রশ্ন আসে, আমি প্রত্যেক বছর এই 2-3টা প্রশ্ন বলি খ থেকে, ওইটা পড়ে নিও তাইলেই হয়। তো যেহেতু আসে না, আমরা ওইভাবে পড়ি না। তো আমরা এখন এটা পড়বো। তো অ্যারে পড়ার জন্য আমাদের এখানে সবাই তো মনে হয় স্লাইড দেখতে পাচ্ছ। স্লাইডে হচ্ছে অ্যারে টপিকটা থাকার কথা, আমরা একটু সেখানে যাই। আচ্ছা, তো অ্যারে হচ্ছে এটা আমরা গতদিন একটা ক্লাস আলোচনা করছিলাম। আজকে আমরা একটু বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখবো এবং আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি হবে, জিনিসটা মনে থাকবে বেশি দিন। তো অ্যারের বিষয়টা হচ্ছে তোমার একই ধরনের যদি ডেটাকে আমরা একসাথে করি, তখন সেটাকে বলা হয় অ্যারে। যেমন হচ্ছে ম্যাথের মধ্যে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করি। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সে কি হয়, অনেক ডেটা একসাথে থাকে, অনেকগুলো রো এবং কলাম একসাথে থাকে। নর্মালি যেটা হয়, ধরো নর্মালি যদি আমরা হচ্ছে যে কোনো লেখা লিখতে চাই, হ্যাঁ, ধরো হচ্ছে আমরা কিছু ডেটা লিখবো। ধরো আমরা এখানে কিছু ডেটা লিখি, 4, 5, 6, 7 ডেটা লিখলাম। কি হবে, এখানে 4টা ডেটা আছে এবং একটা রোতে আছে। তো এইটা আসলে নর্মাল ডেটা, যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একটা ডাইমেনশন, শুধু একটা রো আছে। এখন যদি আমি এখানে আরো কিছু ডেটা ব্যবহার করি একসাথে, তো দেখো এখানে আরো কিছু ডাইমেনশন যুক্ত হয়েছে, অর্থাৎ আগে ছিল শুধু রো, এখন 2টা রো এর সাথে 4টা কলাম অ্যাড হয়েছে। আরো কিছু ডেটা যদি অ্যাড করি, তাহলে এখন কি আছে, 3টা রো 4টা কলাম হয়ে গেছে। তো এরকম ডেটা, অর্থাৎ একাধিক, যদি আমরা হচ্ছে একসাথে একাধিক ডেটা ইউজ করতে চাই কোথাও, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যারে ব্যবহার করতে হবে। কিন্তু আমি যদি এত কিছু না করে আমি যদি বলতাম যে একটা চলক নাম হচ্ছে পি, পি এর মান আমি হচ্ছে 8 নিব, তখন কিন্তু আমার অ্যারের দরকার হবে না। কিন্তু তুমি যদি বলো যে পি এর মান আমি 8ও নিব, পি এর মান আবার আমি 9ও নিব, পি এর মান আমি আবার হচ্ছে 7ও নিব, বা আমি 85 নিব, তাহলে আমি পি এর এই 3টা মান নিতে চাই, তখন কিন্তু নর্মাল যেভাবে আমরা ভেরিয়েবল নেই সেভাবে নিলে হবে না, তখন আমাকে অবশ্যই অ্যারে নিতে হবে। ক্লিয়ার? এখন আমরা একটু এটা ভালো করে দেখি। আচ্ছা, রিম তুমি শুনতে পাচ্ছ তো? বুঝতে না পারলে প্রশ্ন করবা। ওকে, এখন দেখো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যারে হচ্ছে কয় ধরনের, অ্যারে হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা 1D অ্যারে, আর একটা হচ্ছে 2D অ্যারে, আর একটা হচ্ছে 3D অ্যারে। অর্থাৎ যদি আমরা একটা ডাইমেনশন ব্যবহার করি, একটা রো ব্যবহার করি, সেক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল। আমরা যদি হচ্ছে একটা রো এবং একটা কলাম ব্যবহার করি, তাহলে হচ্ছে 2 ডাইমেনশনাল। একাধিক রো একাধিক কলাম যদি ব্যবহার করি, তখন এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এগুলো আমরা একটু দেখি, সামনে আগাই তাহলে বোঝা যাবে। তাহলে আমরা মনে রাখবো যে অ্যারে হচ্ছে কি একই জাতীয় ডেটার সমাবেশ, ঠিক আছে? তো যদি বলা হয় ওয়ান ডাইমেনশনাল কাকে বলে, তাহলে যদি একটা রো থাকে বা একটা ডাইমেনশন ব্যবহার করা হয় বা একটা মাত্রা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। যদি রো আর কলাম একাধিক হয়, তখন হচ্ছে 2 ডাইমেনশনাল। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি অ্যারেটা কিভাবে ইউজ করা হয়। তো প্রথমে অ্যারেটা লিক হয় কিভাবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে তোমার হচ্ছে এই এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এগুলো বোঝা যাবে। অ্যারেটা কিভাবে লিখি সেটা আমরা একটু দেখি। দেখো, প্রথমে আমাকে জানতে হবে যে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করা হয়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে ফার্স্টে জানতে হবে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। যেমন ধরো এইখানে আমরা হচ্ছে অ্যারেটা ডিক্লেয়ার করেছি কিভাবে, দেখো এই জায়গাতে আমরা লিখেছি ইন্টিজার রোল 5। ভালো করে খেয়াল করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা বুঝতে পারলে তোমার জন্য পরে সহজ হবে। ইন্টিজার মানে হচ্ছে আমরা বলছি যে রোল নামের একটা চলক আছে, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। আর রোলের পাশে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি 5। অর্থাৎ রোল নামের চলকে মোট 5টা ডেটা নেওয়া যাবে বা 5টা ডেটা আছে, ঠিক আছে? এরপরে দেখো, বলেছি যে মার্কস নামের একটা চলক আছে, মার্কস নামের একটা চলক আছে, যেখানে আমরা 10টা ডেটা নিতে পারবো এবং ডেটাগুলো কোন ধরনের হবে, ফ্লোট টাইপের হবে। আগেটা ছিল ইন্টিজার টাইপের। পরেরটা হচ্ছে বলেছি ক্যারেক্টার নেওয়া যাবে কয়টা, 12টা। চলকের নাম কি, নেইম। এখন চলকের নাম তুমি এও রাখতে পারতা, কোনো সমস্যা নাই। আমি যদি সে এভাবে লিখি যে হচ্ছে ইন্টিজার স্পেস, হ্যাঁ, এ, ভেরিয়েবল তুমি বড় হাতে দিতে পারো, ছোট হাতে দিতে পারো, ইচ্ছা তোমার। দেওয়ার পর আমি যদি থার্ড ব্র্যাকেট দেই, এই থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো, যদি লিখি 7, তার মানে
এই চলকটাতে মোট 7টা মান ইনপুট নেওয়া যাবে। যদি আমরা এখানে লাস্টে গিয়ে সেমিকোলন দিয়ে দিই তাহলে লাইনটা শেষ হবে। এই লাইনটা শেষ হলে কি হবে, এটা একটা এক্সপ্রেশন হবে অথবা একটা স্টেটমেন্ট হবে অথবা একটা এক্সপ্রেশন হবে। এখন এইটা আমরা প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করব তখন দেখবো যে আমরা আসলে ঠিক এইভাবে লিখি না, এর সাথে আর অনেক কিছু অ্যাড করি। যেমন ধরো এখানে A7 লিখেছো, তুমি যদি ইকুয়াল দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে যদি মানগুলো লিখে দাও, 7 না দিয়ে আমি একটু ছোট মান দিই তোমার জন্য বুঝতে সুবিধা হয়। ধরো 4 দিলাম, মানে 4টা মান নিব। কি কি? একটা মান ধরো 7, একটা মান হচ্ছে 5, একটা মান হচ্ছে 6, আর একটা মান হচ্ছে 13। দেওয়ার পর লাস্টে যদি সেমিকোলন দেই তাহলে কি হলো, সরাসরি মান সহ আমরা ডিক্লেয়ার করে দিলাম। আমি বললাম যে ইন্টিজার নামের একটা চলক আছে যার নাম হচ্ছে এ, হ্যাঁ, যাতে 4টা মান আছে। কি কি? প্রথমটা 7, পরেরটা 5, পরেরটা 6, পরেরটা 13। আচ্ছা, এই জিনিসটাকে মাথায় রাখো। এখন আমি একটু ব্যাকে যাই, তোমাদের যেটা দেখাচ্ছিলাম এটা একটু দেখাই। দেখো একটু ব্যাকে যাচ্ছে আমরা। একটু আগে আমি এটার কথা বলছিলাম। এইখানে দেখো কি আছে, এখানে একটা বক্স আঁকা হয়েছে, বক্সে লেখা হচ্ছে যদি এর সাইজ 5 হয়, এর অর্থ হচ্ছে এই এরেতে 5টা মান নেওয়া যাবে। যেমন আমি এখানে বলেছি কত, এর সাইজ হচ্ছে 4। যদি এর সাইজ 5 হয় তাহলে কি হবে, 5টা মান নেওয়া যাবে। যদি এর সাইজ 4 হয় তাহলে কি হবে, 4টা মান নেওয়া যাবে। আচ্ছা, এখন দেখো, আমি যদি এখানে এটার সাথে ম্যাচ করাই, আমি যদি এখানে লিখি ইন্টিজার, একটা চলকের নাম দিলাম পি, আর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম হচ্ছে 4 অথবা 5 লিখে এর সাথে মিলাই 5 লিখলাম। এরপরে ইকুয়াল দিয়ে যদি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে এই মানগুলো দিয়ে দিই। এখন দেখো এখানে মানগুলো যদি বসাই অথবা না বসাই এটা সমস্যা না, আমি জাস্ট বলি। এখানে আমি লিখেছি P5, অর্থাৎ এর এর সাইজ হচ্ছে 5। আমি এত কথা বলতেছি কারণ এগুলো এমসিকিউ তে আসবে সেই জন্য। অর্থাৎ এর এর সাইজ হচ্ছে 5, অর্থাৎ 5টা মান নেওয়া যাবে। এর এর সাইজ হচ্ছে কত, 5, 5টা মান নেওয়া যাবে। আর এই 5টা মানকে আমরা এইভাবে ডাকবো যে প্রথম মানটার নাম হচ্ছে 0, পরটার নাম 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। এই যে তোমার 5টা যে নাম দিলাম আলাদা আলাদা, এদেরকে বলা হয় ইন্ডিসেস, 5টা ইন্ডিসেস। তার মানে যদি প্রশ্ন করা হয় এমসিকিউতে যে একটা এর সাইজ যদি 5 হয় তাহলে সেখানে কয়টা ইন্ডিস থাকবে, তো ইন্ডিস থাকবে কয়টা, মোট থাকবে হচ্ছে 5টা। এর যদি 6টা হয় ইন্ডিস থাকবে কয়টা, 6টা। এখন আমরা নামকরণটা কিভাবে করব, আমরা বলবো এটাকে বলবো P0, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4। অর্থাৎ এখানে P5 হওয়ার কারণে আমরা 5টা মান নিব, 0 থেকে শুরু করে যতটুকু যায়। 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গেলে কয়টা মান হয়, 4টা মান হয়। এটা হলো, এটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, আমি একটু একটু কথা বলে নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি হচ্ছে বলি যে এর সাইজ হচ্ছে 5, তার মানে কি হবে, মোট 5টা মানে এখানে থাকবে। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, প্রোগ্রাম করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে একটু আহ দেখি ব্যাকে গিয়ে এখানকার যে তোমার W3 স্কুল আছে সেখানে গিয়ে দেখি আমরা, সেখানে গিয়ে দেখি যে সিতে, হ্যাঁ, সিতে এরে নিয়ে ওরা কি লিখছে। তো এখানে দেখো সিতে ক্লিক করলাম, করার পরে এখানে হয়তো খুঁজলে এরে পাওয়া যাবে। তোমরা একটু দেখো এরে কোথায় দেখা যায় কিনা। সুইচ সুইচ, আচ্ছা এই যে এরে আছে, গেলাম আমরা এরেতে। জাস্ট তোমাদের শেখার জন্য আমি একটা
ওয়ে বলে দিচ্ছি, তোমরা যাদের আগ্রহ আছে তারা এখানে শিখতে পারো, প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে বলা আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি, ঠিক আছে। তারপরে এগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো আমি হচ্ছে একটা অ্যারে হচ্ছে এখানে রান করে দেখি, রান করলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো প্রোগ্রামটা আমাদের মতো করে আমরা সাজাই নিই। আচ্ছা, আমরা এত কিছু না বলে আমরা একটা সিম্পল করে লিখি, আমাদের মতো করে আমরা লিখি। আমরা একটা চলকের নাম দিলাম হচ্ছে পি। ওকে, চলকের নাম দিলাম হচ্ছে পি। প্রিন্টএফ পার্সেন্ট পি দিলাম। আচ্ছা, এখন ভালো করে একটু বোঝার চেষ্টা করবো আমরা এখানে কি করতে চাচ্ছি। ধরো আমি এখানে দিলাম হচ্ছে 4। এখন হচ্ছে আমরা এটাকে রান করাই। রান করালেই আমরা দেখবো যে কি আসছে এখানে। এখন খেয়াল করো, আমরা একটু একটু খেয়াল করি। আমরা বলছি যে একটা চলকের নাম হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার পি, মানে আমরা চলকটার নাম দিয়েছি পি। আর এটা কোন ধরনের, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। এই চলকটা কয়টা মান আছে, মোট মান আছে কয়টা, 4টা। কি কি? 25, 50, 75, 100। ওকে, এরপর আমি বলেছি প্রিন্ট করো কাকে, প্রিন্ট করো হচ্ছে পি কে। অন্য সময় যদি আমি নর্মালি প্রিন্ট করতাম তাহলে আমি কি বলতাম, শুধু পি কে বলতাম প্রিন্ট করো, পিটা কোন ধরনের, পার্সেন্ট ডি টাইপের। কিন্তু এখানে আমি বলেছি P0 কে প্রিন্ট করো। P0 মানে কি এখানে, P0 মানে হচ্ছে এখানে 25। P1 মানে হচ্ছে 50। আমি যদি 0 না দেই, 1 দেই, 1 হচ্ছে কোনটা, দ্বিতীয়টা। রান করলাম, তাহলে দেখবো 50 আসবে। অর্থাৎ আমি দ্বিতীয়টাকে বলছি, আমার ইন্ডিস কোনটা, দ্বিতীয়টা। আমি যদি এখানে দেই হচ্ছে তৃতীয়টা, তাহলে কি হবে, তাহলে মানে 3 দিলে 4 নাম্বারটা আসবে, 0, 1, 2, 3। মানে এখানে 3 মানে 3 নাম্বার কিন্তু না, কারণ শুরু হয় কোথা থেকে, 0 থেকে, 0, 1, 2, 3। অর্থাৎ এইখানে আমরা যে কোনো লেখাকে প্রিন্ট করাতে পারতেছি। অর্থাৎ আমি যদি এখানে বলি ইন্টিজার P4, ঠিক আছে, তার মানে কি হচ্ছে 4টা মান আমি এখানে নিতে পারবো। যদি এখানে বলি হচ্ছে 5, তাহলে 5টা মান নিতে পারবো। ধরো আমরা এখানে দিচ্ছি হচ্ছে 5, আর এখানে তাহলে কি করতে পারবো, আমরা কমা দিয়ে আরো মান অ্যাড করতে পারবো। ধরো এখানে দিলাম হচ্ছে 56। এখন যদি লিখি, আমরা এখানে 4 লিখি, তাহলে দেখা যাবে কি লাস্টেরটা, সবার লাস্টেরটা আসবে, অর্থাৎ 5 নাম্বারটা আসবে। 56 যেটা, সেটা আসার কথা। ঠিক আছে, তাহলে আমরা এর নিয়ে অনেক কিছু পড়ার আছে, আমরা আজকে আরো দেখবো। জাস্ট এই বেসিক এতটুকু আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এই ধরনের আরো কিছু জিনিস আছে এর মধ্যে, ওয়ান ডাইমেনশনাল মধ্যে আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা একটু দেখবো। তো আমরা হচ্ছে মিটিংটা আমাদের প্রায় শেষের দিকে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে আমি বলার পরে জয়েন করো, ঠিক আছে। আমি হয়তো 5-7 মিনিট পর আমি একটু জাস্ট ঘুরে আসবো। অনেক গরম এখানে, মানে সারাদিন হচ্ছে আজকে তাপপ্রবাহ ছিল আর কি। তো আমি একটু 5-7 মিনিট আমি একটু ঘুরে টুরে এসে তোমাদের বললে তোমরা জয়েন দিও, ঠিক আছে।